হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড আঞ্জুমান আরা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি কিভাবে প্রতিষ্ঠিত হলো? আমাদের এই সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড এটা হয়েছে মূলত 2021 সালে। তো তখন একটা কোভিডের একটা সিচুয়েশন ছিল, তখন হচ্ছে নারীরা আসলে এক প্রকার ঘরবন্দি হয়ে গিয়েছিল, শুধু নারীরা না সবাই, তখন অনেকেই হচ্ছে অনলাইন ব্যবসার সাথে জড়িত হয়ে গিয়েছে। তো ইভেন আমিও তখন জড়িত হয়ে গেছি। তো আমাদের হচ্ছে এই সমিতিটা মিরপুর বেস, তখন ওখানে আমাদের মিরপুরের হচ্ছে কিছু উদ্যোক্তা আমরা যারা আছি, তখন মনে হলো যে আসলে মানে উদ্যোক্তারা মানে তাদের উদ্যোগ পরিচালনা করতে গিয়ে যে ধরনের প্রবলেমগুলো ফেস করে, তো একটা যদি সমিতি থাকে, সমবায় সমিতি থাকে, তো ওখানে আসলে সেই ধরনের প্রবলেমগুলো আসলে সলভ করা যায়। তো সেই লক্ষ্যে আসলে আমরা সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড এটা চিন্তাভাবনা করব, এবং এটা হচ্ছে আমরা সমবায় অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত আমাদের এই সমিতিটা। আচ্ছা, কেনই মনে হলো যে আপনি নারীদেরকে নিয়ে কাজ করবেন? আসলে নারীদেরকে নিয়ে কাজ করব, যেহেতু আমি একজন নারী, তো আসলে কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে মানে নারীরা পদে পদে কত ধরনের বাধার সম্মুখীন হয়, তাদের আসলে বাইরের অনেক প্রবলেম থাকে, ইভেন তারা বাসায় থেকেও যে উদ্যোগ পরিচালনা করবে সেই ধরনের অনেক প্রবলেম থাকে। তো আসলে এই প্রবলেমগুলো সলভ করার জন্যই আসলে মূলত আমি একজন নারী থেকে আসলে নারীদের প্রতি কাজ করার সেই আগ্রহটা, সেই ইচ্ছাটা আসলে আমার হয়েছে। আচ্ছা, সমবায় সমিতি প্রতিষ্ঠিত করতে গিয়ে কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে আপনাকে? এটা আসলে চ্যালেঞ্জিংটা ছিল যে আমাদের এরকম যে অনেকে বলেছে সমবায় সমিতি আসলে হয় না যে অনেক ধরনের সমবায় সমিতি যেরকম থাকে যে মানে ঋণ দেওয়া নেওয়া, তারপরে হচ্ছে আপনার যে টাকা পয়সার এখানে লেনদেনের একটা বিষয় থাকে। তো এক্ষেত্রে অনেকে আমাদেরকে একটু নেগলেক্টও করতো যে তোমরা এখানে ঋণ দান, এটা হয়তো অনেকে শুনে বলতো সমবায় সমিতি, তাহলে তো এখানে ঋণ দান বিষয় আছে। তো ঋণ মানে দিলে দেখা যায় যে অনেক সময় যে ঋণ একজনকে দিলে সেটা হয়তো মার যাওয়ার সম্ভাবনা থাকে, বা সমবায় সমিতি এখানে যদি সে কিছু টাকা রাখে তার টাকাও হয়তো বা সেটা হয়তো বা মিস হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম অনেক ধরনের চ্যালেঞ্জিং মুখোমুখি আমরা হয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে এ পর্যন্ত বেশ এস্টাবলিশড পর্যায়ে এসেছি আমরা। আপনার এই সমবায় থেকে নারীরা আসলে কিভাবে উপকৃত হতে পারে? আমাদেরটা যেহেতু সমবায় অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশনকৃত, যেহেতু সরকারপ্রাপ্ত আমাদের এটা রেজিস্ট্রেশনকৃত, তো আমরা চাই যে নারী উদ্যোক্তারা সরকার থেকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, আমরা জানি যে সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে নারী উদ্যোক্তাদের জন্য, তো এইগুলো আসলে কিন্তু নারী উদ্যোক্তা সহজে পায় না, বা এগুলো সম্পর্কে তারা জানে না। যেহেতু আমরা সরকারের সাথে সরাসরি রিলেটেড, তো আমরা এগুলো জানতে পারি যে সময় সময় যেমন হচ্ছে গতবার যেমন হচ্ছে আইসিটি প্রজেক্টের হচ্ছে অনুদান ছিল, তো এইটাও হচ্ছে যে আমরা নারী উদ্যোক্তাদেরকে সেই অনুদান এনে দেওয়ার মানে ব্যবস্থা করি। তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংকে থেকে যে সরকার থেকে যে আপনার যে 4% হারে যে লোনের ব্যবস্থা থাকে, এই ধরনের লোনগুলোর ব্যবস্থা আমরা হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য করে থাকি। আচ্ছা, লিড ট্রেডিং এর মাধ্যমে কি বিজনেস এখন পরিচালনা করছেন? আমার লিড ট্রেডিংটা হচ্ছে মূলত দুই ধরনের বিজনেস পরিচালনা করি। ফার্স্ট হচ্ছে গার্মেন্টস আইটেম নিয়ে আমি কাজ করি, এটাকে বলি এটা হচ্ছে আপনার মানে আমরা লোকালি বাইরের কাজ করি, শার্ট প্যান্ট, তারপরে হচ্ছে আমি মেয়েদেরও কিছু কাজ করি, মেয়েদের বলতে হচ্ছে আপনার কুর্তি টাইপসের যে প্রোডাক্টগুলো, এগুলো কাজ করি, লোকাল ব্র্যান্ডের কাজ করি। আবার হচ্ছে কিছু আমরা রেডি করেও রাখি, দেন ওগুলো হচ্ছে মার্কেটেও আমরা এগুলাই করি। আবার হচ্ছে আমরা বাইরেও কিছু বাইরে কাজ করি। আর আরেকটা পার্ট হচ্ছে আমার মানে খাবারের আইটেম, সেটা হচ্ছে খাঁটি মধু, একদম অর্গানিক মধু যেটা, আর হচ্ছে খেজুরের গুড় খাঁটি। আচ্ছা, মধু এবং খেজুরের গুড়ের আসলে গুণগত মান কিভাবে আপনি নির্ধারণ করছেন? আমরা আসলে জানি বা অনেকে জানি না যে মধু এবং কি গুড় এই দুইটার মধ্যে কিন্তু ভেজাল খুব বেশি থাকে, এবং কি এটা কিন্তু বোঝার উপায় নেই। একদম হচ্ছে আপনার মধু মানে খাঁটি মধু দেখতেও যেমন, আবার ভেজাল মধু যদি আপনার পাশাপাশি রাখা হয়, এটা কিন্তু আসলে বোঝার উপায় নেই যে কোনটা ভালো বা কোনটা খারাপ। তো আমি সেই একদম সরাসরি হচ্ছে আমি একদম মানে উৎপাদন থেকে শুরু করে নিয়ে কাস্টমারের হাতে দেওয়া পর্যন্ত সম্পূর্ণটা আমি নিজে হ্যান্ডেল করি। তো সেক্ষেত্রে হচ্ছে গুণগত মান আমি যেটা বলবো আমার দিক থেকে একদম 100 খেজুরের গুড়টাও তাই। আপু, যারা আসলে বাইরে থেকে কেনেন তারা তো অনেক সময় প্রতারিত হন, কিন্তু এমনিতেই আসলে দেখে তো বোঝার উপায় কম
থাকে, বাট পরীক্ষিতভাবে কি করা যায় কখনো মধু বা আসলে গুড়টা কতটুকু গুণগত মানসম্পন্ন? হ্যাঁ, করা যায়। সেটা হচ্ছে আমরা অনেক সময় করি আসলে, এগুলা অনেকে বলে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার ভেজালও যদি থাকে তো সেক্ষেত্রেও কিন্তু হয়। যেমন হচ্ছে আপনি অনেক, যেটা আমি অনেক রিসার্চ করেছি, গুগলে অনেক রিসার্চ করেছি, আসলে ভেজালটা মানে আমি যখন কাস্টমারকে প্রোডাক্টটা দিব তো আমাকে তো তাকে বোঝাতে হবে যে জিনিসটা তাকে আমি কতটুকু অথেন্টিক দিতে পারছি। তো সেক্ষেত্রে আমি রিসার্চ করে দেখেছি, যেমন হচ্ছে গ্লাসে যদি আমি 1 চামচ মধু ঢালি তো খাঁটি মধু যেটা হয় সেটা হচ্ছে আপনি চামচ দিয়ে না মিশ্রণ করা পর্যন্ত সেটা কিন্তু পানির সাথে মিশবে না, কিন্তু ভেজাল যেটা সেটা হচ্ছে কিন্তু আপনার মিশে যাবে, মানে ঢালার সাথে সাথে আপনি সেটা চিনি শরবত যেটা বলি আমরা সেটা কিন্তু মিশে যাবে। কিন্তু খাঁটি মধুটা কিন্তু আপনি যেভাবে ঢালবেন গ্লাসের তলানিতে, আপনি কাচের গ্লাসে যদি রাখেন তলানিতে ঠিক সেভাবে জমে থাকবে। ঠিক আছে, তো আসলে এক্ষেত্রে হয় কি, আমরা যখন চিনি শিরাটা খুব ঘন করে গুলি সেটাও কিন্তু সেম। তো সেক্ষেত্রে আসলে কিন্তু বোঝার উপায় নেই যে কোনটা আসলে ভেজাল বা কোনটা নির্ভেজাল। তো সেক্ষেত্রে এটা আসলে একমাত্র কাস্টমারই বলতে পারবে। তো সেক্ষেত্রে আমি 100% স্যাটিসফাইড। আমার যা কাস্টমার আছে তারা একমাত্র এখন পর্যন্ত, অনেকে আছে আমার এক কাস্টমার আছে সে বাইরে থেকেও মধু নেয়, বাট আমার থেকেও মধু নেয়, সে পরীক্ষা করার জন্য বাইরে থেকে নিয়েছে, বাট সেটা শেষ হওয়ার আগে আমাকে নক দিয়েছে। পরে সে আমাকে বলতেছে যে আমি আপনার কাছে মধু নিয়েছিলাম, কিন্তু এর আগে হচ্ছে আমি আবার আরেকজনের কাছ থেকে নিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনার মধুটাই ভালো। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি 100% স্যাটিসফাইড। এই সেক্টরে আসলে কাজ করতে গিয়ে কি মনে হয়েছে মেয়েদের জন্য কতটা আসলে সুযোগ রয়েছে, যারা অনেকে আছেন এই সেক্টরে কাজ করতে চান তাদের জন্য কতটুকু লাভবান হবে? এখন তো আমাদের যেহেতু সব ডিজিটাল যুগ, তো এখন আমি মনে করি আসলে মেয়েদের জন্য সব সেক্টরে কাজ করতে তো বাধা আসবেই। তো মনে হয় যে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। বাধাগুলো কিভাবে সম্মুখীন করে? হ্যাঁ, সেটাই আর কি। কারণ হচ্ছে এখন যেহেতু ডিজিটাল যুগ, আমরা এখন মোবাইলে ঘরে বসেই হচ্ছে কোথায় কি হচ্ছে কি আসতেছে, যেমন হচ্ছে আগে একটা সময় হতো যে সোর্সিং এর ক্ষেত্রে অনেক দূর দূরান্তে যেতে হতো, কিন্তু এখন আমরা ঘরে বসে কিন্তু সার্চ দিয়ে কোথায় কোন জিনিসটা আছে আমি কিন্তু সেখানে চলে যেতে পারতেছি। এটা কিন্তু একটা বড় ধরনের একটাই। তো মেয়েদের ক্ষেত্রে তো বাধা থাকবেই আসলে। তো সেই হচ্ছে ডিজিটাল যুগে আমার মনে হয় যে মেয়েরা এই ধরনের কাজ অনেক বেশি করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ ওই যে বললাম যে মেয়েরা তো সব জায়গায় যেতে পারে না, কিন্তু ঘরে বসে কিন্তু সেটা সোর্সিং করে সেখানে সে হচ্ছে নিজে গিয়ে বা লোক পাঠাও সে কাজটা করতে পারছে। আপনার সাথে আসলে যারা আপনার কাছ থেকে এই গুড় নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবেন? আমার অনলাইন পেজ আছে, অনলাইনে লি ট্রেডিং নামে একটা পেজ আছে। তাছাড়া আমাদের উৎপাদনমুখী সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড, ওখানে আমাদের মিরপুরে একটা ছোট্টখাটো একটা আউটলেটের মতন আছে, তো সেখানে আমাদের প্রোডাক্ট আছে। তো আমার ফেসবুকে পেজ যেটা, ওখানে সার্চ দিলে, যেহেতু অনলাইন উদ্যোক্তা, ওখানে দিলেও হয়। কখনো কি আউটলেট দেওয়ার ইচ্ছা আছে কিনা, শপ নিবেন কিনা, বা ঢাকার মধ্যে কোনো প্লেস চুজ করা আছে কিনা? হ্যাঁ, সেটা তো আছেই। আমাদের তো সর্বজয়া নারী উদ্যোক্তার যেখানে অফিস, নিজস্ব অফিস যেখানে, সেখানে আমাদের হচ্ছে ইনশাআল্লাহ আমরা বড় পরিসরে ওখানে করবো। সর্বজয়া নারী উদ্যোক্তা অফিসটা হচ্ছে আপনার মিরপুর 1 নম্বর টোলারবাগ। আচ্ছা, টোলারবাগ। আপনি তো গার্মেন্টস প্রোডাক্ট নিয়েও কাজ করছেন, সো গার্মেন্টস সেক্টর এখন বর্তমান অবস্থা কি, এবং মেয়েদের জন্য স্পেশালি নারী উদ্যোক্তাদের জন্য গার্মেন্টস সেক্টর থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা হয় কতটুকু আসলে তাদের জন্য সুদূরময় আছে বা আগামীতে ভালো প্রসার পাবেন? আসলে গার্মেন্টস সেক্টরটা ইদানিং তো আসলে যেহেতু দেশের অবস্থা খুবই একটু মানে অস্থিতিশীল অবস্থা, তো সেই ক্ষেত্রে আসলে গার্মেন্টসটাও তো কিন্তু আমাদের সেরকম হয় আর কি। কারণ হচ্ছে অস্থিতিশীল ক্ষেত্রে, কারণ আমাদের যে কোনো জিনিস আমরা যখন প্রোডাক্ট রেডি করব বা হচ্ছে গার্মেন্টসে বিশেষ করে যে বিশৃঙ্খলতা দেখা যায় মাঝে মাঝে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় বায়ারের যদি আমরা টাইম মতো যদি তার শিপমেন্টটা আমরা না দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু বায়ারের আমাদের প্রতি আস্থা থাকে না। তো এটা আমাদের একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের সেক্ষেত্রে। আর মেয়েদের যেহেতু আসলে গার্মেন্টস ক্ষেত্রে মেয়েরা কিন্তু এই ধরনের মানে কাজে খুব একটা আসে না, কিন্তু আমার মনে হয় যে তাদের আসা উচিত, মানে একটু ব্যতিক্রম ধরনের কাজে তারা যদি আগ্রহ প্রকাশ করে। এমন শুধু ছেলেরাই বা কেন করবে গার্মেন্টসের, মানে আমি যে টাইপের কাজ করি এটা কিন্তু সচরাচর মেয়েরা করে না। তো আমার মনে হয় যে মেয়েরাও যদি আসে তাহলে এই যে মেয়েদের মানে গার্মেন্টস সেক্টরে কাজ করা অনেক বেশি হবে, মানে লাভবান হবে। বিশেষ করে যে মানে গার্মেন্টসের যে মহিলা ওয়ার্কাররা আছে, তো সেক্ষেত্রে যদি মেয়েরাও যদি কাজ করে, যেমন আমি যখন কাজ করি, আমি হচ্ছে আমার যে ওয়ার্কাররা আছে তো তাদেরকে সাথে আমি কথা বলি, তাদেরকে বলি যে তোমাদের কি ধরনের সুযোগ সুবিধা আছে বা তোমরা কি ধরনের সুযোগ সুবিধা চাও, কি হলে তোমরা ভালো কাজ করতে পারবা। তো এই যে সরাসরি তারা আমার সাথে একটা মানে খোলাখুলি একটা কথা বলতে পারে। বাট একটা পুরুষ ম্যানেজমেন্ট থাকলে সেটা কিন্তু তারা সেভাবে মানে খোলাখুলি কথাটা বলতে পারে না। তো এই জন্য বলি যে মানে মেয়েরাও যদি এই পেশায় যদি আসে তাহলে মানে গার্মেন্টস শিল্পটা মানে লোকালি বলি আর ইন্টারন্যাশনালি বলি আরও অনেক দূর বিস্তৃতি লাভ করবে। এত দূরের জার্নিতে মানে এই নারী উদ্যোক্তা হিসেবে শুরুর সবকিছু মিলিয়ে সবচেয়ে বেশি আপনার জীবনে অনুপ্রেরণা কে জুগিয়েছে? সবচেয়ে যেটা বলবো সত্যি কথা, আমার হাজব্যান্ড।
ও যেহেতু ওর ইন্সপাইরেশনেই হচ্ছে আমি আসলে এই যে গার্মেন্টস ট্রেডে আসছি। ওর যেহেতু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, ও হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো ও চাকরি করে। তো ওর কাছে তো মানে যেহেতু চাকরি মানে ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের বায়ারের সাথে তার পরিচয় আছে, তো ও তো চাকরি করে আসলে বায়ারদের সাথে ওভাবে কাজ করতে পারে না, তার চাকরির তো কিছু বাইন্ডিংস আছে। তো সে আমার সাথে আলোচনা করলো যে দেখো তুমি এই ধরনের কাজগুলো করতে পারবা কিনা। তখন আমি বললাম যে হ্যাঁ, পারবো না কেন। মানে ওই আসলে মূলত হচ্ছে আমাকে বিভিন্ন ধরনের বায়ারদের সাথে পরিচয় করে দিয়েছে। তারপরে ওরই যে হচ্ছে ফ্যাক্টরিগুলো আছে, সেই ফ্যাক্টরিগুলোতে আমাকে নিয়ে গিয়েছে। মানে ও আমাকে বলে না যে হাতে কলমে শিখায় যেরকম, ও আমাকে একদম ঠিক হাতে কলমে শেখানোর মতন করে আমাকে কাজ করেছে। এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ডের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ ও না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। চমৎকার। একটু জানতে চাই যে এত ব্যস্ততার মাঝে অবসর সময় কি পাওয়া হয় কিনা? আসলে অবসর সময়টা বলতে আমাদের যেটা আছে, আমাদের যেহেতু নারীরা মানে ঘরে বাইরেও কাজ করার পরে বাসায় কাজ করার পর দেখা যায় যে মানে বাসায় দেখা যায় আমার 2টা বাচ্চা আছে, তো বাসায় যাওয়ার পর দেখা যায় তাদের পড়ালেখার আপডেট নিতে হয়, তারা কি খাবে না খাবে, তাদের পছন্দ অপছন্দ সেগুলোও করতে হয়। আসলে নিজের জন্য সময় নাই বললেই চলে। ছোটবেলায় কোথায় কেটেছে? ছোটবেলা কেটেছে আমার চিটাগং, আমার জন্ম চিটাগং, আমার লেখাপড়া চিটাগং, সবই আমাদের চিটাগংয়ে। আচ্ছা, সো ভবিষ্যতে চিটাগাং বেস যারা নারী উদ্যোক্তা রয়েছেন তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ আছে, আমাদের যেমন সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড, আমাদের যে সভাপতি আছেন নাফিস আক্তার পলি আপু, তো আপু আমার সাথে ইদানিং আলোচনা করেছে যে আমাদের চিটংয়ে যদি এটার একটা আউটলেট করা যায় বা ওখানে যদি আমরা বিস্তৃত করতে পারি, যেহেতু আমার চিটংয়ে সব জানাশোনা আছে, তাহলে ওখানেও হচ্ছে আমার যে লোকালি লোকজন আছে তাদের জন্য ইনশাল্লাহ আমি কিছু করতে পারবো। তো আপু আমরা ইনশাল্লাহ সামনের বছর আমি আর পলি আপু চলে যাব চিটংয়ে, গিয়ে ওখানে হচ্ছে আমরা সমবায় মন্ত্রণালয় যে আছে ওখানে গিয়ে কথা বলে ইনশাল্লাহ আমাদের ওখানেও রেজিস্ট্রেশন নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন তো অনেকেই নারী উদ্যোক্তা হচ্ছেন এবং প্রচুর কিন্তু আসলে আমরা উদ্যোক্তা নতুনভাবে পাচ্ছি এবং বিভিন্ন সেক্টরে আমরা অংশগ্রহণ দেখছি নারীদের। সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে? তার পাশাপাশি এত যে আসলে প্রোডাক্ট আমরা পাচ্ছি, প্লাস অনেক ধরনের চ্যালেঞ্জিং যারা আসলে এই সেক্টরে আছেন, বিজনেস সেক্টরে, তাদের জন্য তো আসলে কাস্টমার পর্যন্ত পৌঁছানোর একটা চ্যালেঞ্জ থাকে। সেই জায়গা থেকে কখনো পেছানো, এগিয়ে যাওয়া, এই ধরনের কোনো বাধা বিপত্তি পেরিয়ে এসেছেন কিনা বা কখনো ফেস করেছেন কিনা? হ্যাঁ, আর নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতে গেলে তো বাধা থাকেই। বিশেষ করে আমাদের আশেপাশের মানে সমাজের মানুষ যদি মানে ওদের কথা যদি চিন্তা করি, আসলে তারাই কেন জানি ভালো চোখে দেখে না। ঠিক আছে, তো আমি যদি বলি আমার একটা বাস্তব উদাহরণ দেই, যেমন হচ্ছে আমি যখন ফার্স্ট উদ্যোগ শুরু করেছি, তো আমার এক প্রতিবেশী ছিলেন, এক মুরব্বী টাইপসের আন্টি। তো আন্টি আমাকে বলতেছিল যে শুনলাম যে তুমি ইদানিং নাকি কি ব্যবসা ট্যাবসা করছো, কি করছো। পর আমি আন্টিকে বিষয়টা বললাম, তো উনি আমাকে বলতেছিল যে হ্যাঁ আসলে কি করবা, কারণ হচ্ছে ইদানিং যে দিনকাল পড়ছে আসলে তো মানে একা ইনকামে তো ওভাবে চলে না। মানে হয়তো কথাটা উনি আমাকে পজিটিভলি বুঝাইছে, বাট আমার কাছে সেটা ভালো লাগে না, মনে হয়েছে নেগেটিভলি উনি আমাকে একটু টিচ করলো। তো সেটাই আর কি। তো আমাদের নারী উদ্যোক্তাদের যে ঘরে বাইরে প্রতিনিয়ত কথা শুনতে হয়, মানে হাজব্যান্ড সাপোর্টিভ না হলে কিন্তু এটা কখনোই সম্ভব না। এরকম আমাদের মানে সমিতিতে হচ্ছে অনেক উদ্যোক্তা, মানে যারা উদ্যোক্তা হতে চায় তারা আমাদের কাছে আসে কাউন্সিলিং এর জন্য, যে কিভাবে সে কি করতে পারে। তো সেক্ষেত্রে তার প্রথম যে সমস্যাটা থাকে, তার হয়তো পারিবারিক বাধা থাকে। সে হয়তো বলে মানে অবিবাহিত বলে যে তার বাবা ভাই তাকে কাজ করতে দিবে না, বাইরে কাজ করতে দিবে না। হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডও বলে যে তুমি কেন বাইরে থাকবা এত সময়। যেমন উদ্যোক্তা হলে কিন্তু তাকে বাইরে থাকতেই হবে, কারণ প্রোডাক্ট সোর্সিং এর জন্য মনে হয় দিনে 10-12 ঘন্টা তাকে বাইরে থাকতেই হবে, কিছু করার নেই, কারণ তাকে তো ব্যবসা তো ডেভেলপ করতে হবে। আর যদি সোর্সিংটা ভালো না থাকে সে তো তার কিন্তু ডেভেলপ করতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে তার একটা বাধা, মানে পারিবারিকভাবে সামাজিকভাবে এই বাধাটা আসলে ওভারকাম আসলে নিজে থেকেই করতে হবে, রিয়েলাইজ করাতে হবে যে আমি মানে সবাইকে বোঝাতে হবে যে আমিও পারি, মানে আমি যেটা করতেছি সেটা ভালোর জন্য করতেছি, খারাপ কিছু করতেছি না। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মনে সাহস রাখতে হবে, সাহস থাকলে ইনশাল্লাহ সবই পারবে, জয় করতেই পারবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, কথা বলে খুবই ভালো লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার এই সমবায় সমিতির জন্য। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আবারও। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।